আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমাদের যে হাইড্রোজেন পরমাণু অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধর যে রাশিমালা প্রতিপাদন এই বিষয় নিয়ে পড়ে চলে আসলাম। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর কথা যদি আমরা বিবেচনা করি তাহলে যে বিষয়টি জানি যে একটি হাইড্রোজেন পরমাণু, সেক্ষেত্রে এটা যদি হয় হাইড্রোজেন পরমাণু, এর কক্ষপথ অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে এর কক্ষপথের মধ্যে কি রয়েছে, একটি ইলেকট্রন এবং সেটাকে ই দ্বারা প্রকাশ করা হচ্ছে, এবং এর মাঝে যে প্রোটন এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো এখানে লেখা হয়েছে যে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ রাশিমালা একটি প্রোটন এবং বলা হচ্ছে যে একটি ইলেকট্রনযুক্ত হাইড্রোজেন অর্থাৎ ইলেকট্রনযুক্ত হাইড্রোজেন সদৃশ্য নিউক্লিয়াসের আধান অর্থাৎ এই যে নিউক্লিয়াস, এখানে যে নিউক্লিয়াস রয়েছে তার আধানটাকে বলা হচ্ছে জেড ই, পজিটিভ জেড ই। ঠিক আছে, এবং বলা হচ্ছে যে পরমাণুর, সেক্ষেত্রে আমরা যেটা বিষয়টি দেখলাম যে পরমাণুর ব্যাসার্ধ, এবং কি বলা হয়েছে যে জেড কি, জেড হচ্ছে আমাদের ওই যে পারমাণবিক সংখ্যা অর্থাৎ যে হাইড্রোজেনের প্রোটন সংখ্যাটাই কিন্তু আমরা কি বলে থাকি, প্রোটন সংখ্যাটাকে আমরা বলে থাকি পারমাণবিক সংখ্যা। এবং ই আধানযুক্ত ঘূর্ণয়মান ইলেকট্রনের কক্ষপথ অর্থাৎ কক্ষপথ বলতে এখানে অরবিট, ব্যাসার্ধ যদি হয় আর, অর্থাৎ আমরা যে বিষয়টি দেখলাম যে এটা যদি হয় আমাদের প্রোটন নিউক্লিয়াস, এবং এর যে ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে আমাদের যে দূরত্ব, নিউক্লিয়াস থেকে আমাদের যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা স্বাভাবিকভাবে এখান থেকে যদি এই পরিমাণ দূরত্ব হয়, তার দূরত্ব অবশ্যই সেক্ষেত্রে এটা ধরলাম আমাদের হাইড্রোজেন পরমাণুর, এবং সেক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমাদের যদি ব্যাসার্ধ হয় এইটুকু, এবং এইটুকুকে আমরা স্বাভাবিকভাবে কি বলতেছি, আর বলতেছি। এই আর অর্থাৎ ইলেকট্রনটি কোথায় রয়েছে, এখানে রয়েছে ইলেকট্রন, এবং আর দূরত্ব কক্ষপথের ব্যাসার্ধ কত, এই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর। এবং স্পর্শক গতি অর্থাৎ যে ইলেকট্রনটি এই অবস্থায় ঘূর্ণয়মান অবস্থায় রয়েছে তার সেই বেগটাকে বলা হচ্ছে স্পর্শ গতি। সেটা কোন দিকে যাচ্ছে, যে কোনো একটা দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ধরা হয় তাহলে ধরা যাচ্ছে যে এইদিকে ঘূর্ণয়মান অবস্থায় রয়েছে। এবার বাকি যে বিষয়টি, সেক্ষেত্রে বলা হচ্ছে যে স্পর্শক বেগে রয়েছে যে, তাহলে আমরা যে কুলম্বের সূত্র অনুসারে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ অর্থাৎ এখানে কেন্দ্রাকর্ষী বল বা কেন্দ্রমুখী বল, এই বলটাকে আমরা বলতেছি কেন্দ্রাকর্ষী বল বা কেন্দ্রমুখী বল বলা হয়। এই বলটাকে কি বলা হয়, যে কেন্দ্রমুখী বল, কে নয় যুক্ত কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল তাহলে অবশ্যই আমরা জানি যে কুলম্বের সূত্রটা কি ছিল, F ইকুয়াল টু হচ্ছে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো সেম ভাবে এটা যদি আমরা ধরি নিউক্লিয়াসের আধান, এটা যদি আমরা ধরি ইলেকট্রনের আধান, নিউক্লিয়াসের আধান কি ছিল জেড ই, এবং ইলেকট্রনের আধান কি ছিল ই। তাহলে এক্ষেত্রে আমরা বসায় দিলাম কি জেড ই ইন্টু ই ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব অবশ্যই আর ছিল, কক্ষপথের ব্যাসার্ধ আর অর্থাৎ আর স্কোয়ার। এরপর যদি গুণ করে দেওয়া হয় তাহলে কি হচ্ছে, ই গুণ করলে ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটুকু আশা করি বুঝতে পেরেছ। এরপর কি বলা হচ্ছে যে কেন্দ্রের চারিদিকে বৃত্তাকার যে ব্যাসার্ধ আর ব্যাসার্ধযুক্ত পথে ঘূর্ণয়মান হওয়ার কারণে যেহেতু ইলেকট্রনটি ঘূর্ণয়মান রয়েছে, তাহলে কেন্দ্রবর্তী বল, এক্ষেত্রে কেন্দ্র যে বর্তী বলটাকে এটাকে আমরা বলি যে কেন্দ্র বিমুখী বল। বিমুখী বল কেন্দ্র বিমুখী বল, এটাকে বলা হচ্ছে আমাদের কি কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল ইকুয়াল টু আমরা জানি সচরাচর mv স্কয়ার ডিভাইডেড আর।
এটা হচ্ছে আমাদের কি কেন্দ্রবিমুখী বল। এটা ইন্টার থেকে আমরা পড়ে আসতেছি, কেন হয় এই ব্যাখ্যাটা অন্য একটি ভিডিওতে আলোচনা করা হবে। এরপরে বলা হচ্ছে যে যেহেতু যেখানে আমাদের কি রয়েছে, যেখানে রয়েছে আমাদের এম হচ্ছে ইলেকট্রনের ভর, এম কি, এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, এমটা রয়েছে আমাদের ইলেকট্রনের ভর এবং ভি হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, অর্থাৎ ইলেকট্রনটি যে অবস্থায় আমাদের ঘুরতেছিল, অর্থাৎ যে কক্ষপথে ঘুরতেছিল, এই কক্ষপথে ঘূর্ণমান অবস্থানে ইলেকট্রনের বেগটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করতেছি। নিয়ম অনুসারে আমরা তো স্বাভাবিকভাবে জানি যে একটি নিউক্লিয়াসের বাহিরে কি থাকে, ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনটি আবর্তন অবস্থায় থাকে এবং এটা কিন্তু স্থির অবস্থায় থাকে। তাহলে স্থির অবস্থার জন্য কি কেন্দ্রাকর্ষী বল এবং কেন্দ্রবর্তী বল সমান কিন্তু বিপরীতমুখী হবে। অর্থাৎ আমাদের যে এক্ষেত্রে আমাদের যে নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা যেটা দেখি, সেক্ষেত্রে হচ্ছে যে এই যে এর মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে এখানে যে ইলেকট্রনটি রয়েছে এর একটা কেন্দ্রবিমুখী বল, একটা হচ্ছে এফ সি, এটা বাইরের দিকে, এবং কেন্দ্রমুখী বল এফ এ। তাহলে এফ এ এবং এফ ই একটা টানতেছে কোন দিকে, কেন্দ্রের বাইরের দিকে, আরেকটি টানতেছে কেন্দ্রের ভিতর দিকে। এ কারণে পরস্পর এরা সমান হবে, সমান হলে তো স্থির অবস্থা অর্জন করবে এবং কি হবে, স্থির অবস্থা অর্জন করলো, আর হচ্ছে এরা পরস্পর বিপরীতমুখী হবে। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি বলতে পারি, অর্থাৎ কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে এফ এ কেন্দ্রমুখী বল, এফ সি কেন্দ্রবিমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল সমান আমরা জানি জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড আর। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে আরটাকে যদি এই পাশে আমরা গুণ করে দিই, এই পাশে যদি গুণ করে দিই আর এই আরটাকে এই পাশে গুণ করে দিই, তাহলে কি হবে, জেড স্কোয়ার আর ইকুয়াল হবে এম ভি স্কোয়ার আর স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে একটা করে যদি আর বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কি থাকবে, এম ভি স্কোয়ার আর সমান সমান হচ্ছে জেড স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের যে এখানে এই বিষয়টা লেখা হয়েছে, এম ভি স্কোয়ার আর ইকুয়াল হচ্ছে জেড স্কোয়ার। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এরপর যে বিষয়টি আমরা দেখব, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বিষয়ক বোরের স্বীকার্য। আমাদের জানতে হবে বোরের স্বীকার্য কি বলা হয়েছিল। বোরের স্বীকার্য হচ্ছে, এটা মনে রাখতে হবে অবশ্যই, এম ভি আর। এম ভি আর ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইডেড টু পাই। সেক্ষেত্রে এন হচ্ছে কক্ষপথ, এনটা হচ্ছে কক্ষপথ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং সেক্ষেত্রে পাই হচ্ছে গাণিতিক ধ্রুবক। এই বিষয়টি এখানে নিচে লেখা রয়েছে। এরপর যে বিষয়টি আমরা দেখব যে এই ভি এর মান এখান থেকে আমরা কিভাবে পেতে পারি। সেক্ষেত্রে সমীকরণ 4কে, অর্থাৎ সমীকরণ 4কে সমীকরণ 5 দ্বারা ভাগ, অর্থাৎ এই যে সমীকরণ 5, এই সমীকরণ 5 দ্বারা আমরা 4 ভাগ দিব, তাহলে কি পাবো। এখানে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমাদের ছিল এম ভি স্কোয়ার আর ইকুয়াল ছিল জেড স্কোয়ার। আর এই পাশে আমাদের কি ছিল, যেহেতু এম ভি আর আর এই পাশে আমাদের ছিল এন এইচ, আর যেহেতু এই টু পাইটা নিচে ছিল,
তাহলে এই পাশে আমাদের কি হয়ে যাবে, গুণ আকারে হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব, ই জেড স্কোয়ার এর সাথে 2 পাই গুণ হয়ে যাবে, গুণ হবে কি 2 পাই। তাহলে আমরা যদি এখান থেকে কি বিষয় পাবো, এই যে এখানে ভি এম কাটা যাবে, এম কাটা যাবে, আর কাটা যাবে, আর কাটা যাবে, এখানে ভি থেকে একটা ভি থাকবে। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল হচ্ছে 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ। এটাই হচ্ছে আমাদের এই যে এখানে লেখা হয়েছে যে 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ। আশা করি বুঝতে পেরেছ। এই 6 নম্বর সমীকরণটাকে আমরা কোথায় বসাবো, এই 5 নম্বর সমীকরণে বসাইব। তাহলে এখানে আমরা যদি বসাই তাহলে কি বিষয় পাবো, এম ভি, ভি এর জায়গায় এটা বসাইবো। তাহলে হচ্ছে এম ভি এর জায়গায় এখানে এই যে এই ভি এর জায়গায়, ভি এর জায়গায়, হ্যাঁ, এই যে এই ভি এর জায়গায় আমরা এখানে মান বসাইবো। তাহলে ভি এর জায়গায় ছিল 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ, আর এই পাশে কি ছিল আমাদের ইন্টু আর। এরপরে আমাদের এন এইচ এই পাশে লিখি যে এন এইচ এন ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এই 2 পাই এই পাশে ভাগ আছে, এই পাশে গেলে অবশ্যই গুণ হয়ে যাবে। আর এই যে এন এইচ এই পাশে আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, তখন এখানে এন স্কোয়ার হয়ে যাবে। পাবো এই মানটা, অর্থাৎ আর ইকুয়াল টু এন স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এনতম অর্থাৎ এনতম অরবিটের ক্ষেত্রে বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর এন, অর্থাৎ আর এন হলে নিম্নলিখিত সমীকরণ, অর্থাৎ এই আর এর জায়গায় শুধুমাত্র আর এন বসিয়ে দিলে আমাদের এন স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের হচ্ছে এইচ, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ রাশিমালা প্রতিপাদন। আশা করি সকলে বুঝতে পেরেছ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।